গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। যে যেখানে আছো প্রত্যেকে ঘুম থেকে উঠে তোমরা একটা রাফ শিট এবং একটা নোট খাতা নিয়ে বসে যাও। আজকের প্র্যাকটিস সেটটাতে প্রচুর খুব সুন্দর সুন্দর একবার নিউমেরিক টাইপের প্রশ্ন রয়েছে। আমি আশা করব তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে করার চেষ্টা করবে এবং করে আমাকে অ্যান্সার করার চেষ্টা করবে। আমরা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি স্যার, যতদিন না যুদ্ধ হয়েছে আমরা প্রত্যেক দিন সকালে উঠে সকাল 6:30 আমরা এই গণিত ক্লাসে অ্যাটেন্ড হবই। এবং যতদিন না আমাদের এক্সাম হয়েছে, অর্থাৎ আমরা যতদিন না যুদ্ধে জয় লাভ করেছি, ততদিন আমরা একই রকম সকালবেলা এই ঘুমটাকে ত্যাগ করে উঠে আমরা কিন্তু প্রত্যেকে সেই অঙ্ক ক্লাসে যুক্ত হব। এবং ইমানদারির সঙ্গে প্রত্যেকটা জিনিস নিজেকে ফাঁকি না দিয়ে প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বলছি সেভাবে তোমরা করে যাবে। তাহলে আমরা পরীক্ষাতে গিয়ে একটা ভালো নম্বর তুলতে পারবো এবং আমরা সিলেকশনটা নিতে পারবো। তা না হলে আবার আমাদের হাত থেকে 3 বছর সময় নষ্ট হয়ে যাবে। আর 3 বছর সময় মানে বুঝতে পারছো, সময় পড়ে থাকবে না, সময় এগিয়ে যাবে। আর যত দিন যাবে তত কাট অফ বাড়বে। চেষ্টা করো যত কম সময়ের মধ্যে পারো সিলেকশন নিতে। এইবার সুযোগটা পেয়েছো, দুটো পরীক্ষা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের। তোমরা প্রত্যেকে চেষ্টা করো এমনভাবে পড়ার, এই কিছু দিনটাকে তোমরা ত্যাগ করে দিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তোমরা এমনভাবে পড়াশোনা করো যেন এবার তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটাতে বা দুটোর মধ্যে দুটোতেই সিলেকশন তোমাদের হয়ে যায়। যে কোনো একটা তুমি চুজ করে নেবে, তখন এমনভাবে পড়াশোনা করো। তাহলে চলো প্রত্যেককে যুক্ত হয়ে যাবে প্র্যাকটিস সেটটাতে এবং ক্লাসটাকে অবশ্যই একবার শেয়ার করে দিবে স্যার, যেন বাকিরাও আমাদের সঙ্গে বেশি বেশি করে যুক্ত হতে পারে। আমরা সবাই মিলে একসঙ্গে শিখবো, তাহলে আরও আমাদেরকে ভালো লাগবে। এবং তোমরা যত বেশি শেয়ার করবে, যত বেশি আমার সঙ্গে যুক্ত থাকবে তোমরা, তত আমার আরও মোটিভেশনটা বৃদ্ধি পাবে, আমার আরও ভালো লাগবে তো তোমাদেরকে পড়াতে। চলো কি বলছে প্রথম প্রশ্ন, 55টি চকলেট বিক্রি করে একজন দোকানদার 11টি চকলেট লাভ করে। তুমি ধরে নাও সেই দোকানদারটা। তুমি কে? তুমি সেই দোকানদারটা। তুমি 55টি চকলেট বিক্রি করে 11টা চকলেট তুমি লাভ করলে। এবার দেখো এখানে কথাটা আমি কি বলতে চাইছি প্রশ্নে, যে 55টা চকলেট বিক্রি করে তুমি 11টা চকলেট লাভ করলে। কথার অর্থ আমি ধরে নিব যে 55টা চকলেট তুমি 55 টাকায় বিক্রি করলে। কত টাকায়? 55টা চকলেট 55 টাকায় বিক্রি করলে, অর্থাৎ একটা চকলেট 1 টাকা করে বিক্রি করেছো। করে 55 টাকার বিক্রি করে তুমি 11টা চকলেট লাভ করেছো, অর্থাৎ একটা চকলেটের দাম কত বললাম? 1 টাকা করে ধরতে, তাহলে কত হয়ে যাবে? 11 টাকা লাভ করলে। 55 টাকার চকলেট বিক্রি করে তুমি 11 টাকা লাভ করলে, তার মানে তুমি চকলেটটা কিনেছো কত টাকাতে? আগে বলো তো আমাকে। আমি যদি বলি যে তুমি একটা 10 টাকার জিনিস কিনে 1 টাকা লাভ করলে, তার মানে তোমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 10 টাকার জিনিস কিনলে 1 টাকা লাভে বিক্রি করবে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 11 টাকায়। এখন যদি আমি এই প্রশ্নটাই বলে দিই যে 11 টাকাতে বিক্রি করে তুমি 1 টাকা লাভ করলে, তাহলে কিনেছো কত টাকাতে? স্যার 11 টাকাতে বিক্রি করে 1 টাকা লাভ করলে, তার মানে 11 বিয়োগ 1 সমান 10 টাকাতে কিনেছো। সেম টু সেম স্যার কেস এইখানে। এবার আশা করি তোমাদের মাথাতে ঢুকে গিয়েছে। 55 টাকার বিক্রি করে 11 টাকা লাভ করলো, তার মানে কত টাকাতে সে কিনেছে? কস্ট প্রাইস কত স্যার? কস্ট প্রাইস হয়ে যাবে 55 থেকে 11 বাদ দিব 44 টাকা। প্রফিটটা কত বলেছে আমাকে? 11। তার মানে 44 টাকাতে কিনে 11 টাকা লাভে বিক্রি করেছে, যার ফলে তার সেলিং প্রাইস, বিক্রয় মূল্যটা কত হয়েছে? 55 টাকা। তার মানে আমাদের লাভ পেলাম 11 টাকা, ক্রয় মূল্য হলো 44 টাকা। তাহলে বলছে শতকরা লাভ কত? 11 টাকা লাভ করছি, কত টাকা লাগিয়ে পকেট থেকে? 44 টাকার বস্তুতে, তাহলে 100তে কত? শতকরা লাভ যখনই বের করব, লাভটা হয়ে যাবে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, সেটা হয়ে যাবে আমাদের শতকরা লাভ। 4 11 44, 4 25 100, 25% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। একেবারে সহজ এবং জলের মতো সহজ প্রশ্ন ছিল, যাকে বলে সহজ প্রশ্ন ছিল, কিন্তু কথাটা যে ধরতে পারবে। অঙ্কে দেখো, অঙ্ক স্যার আমি বলবো না ভারী, একেবারে সহজ, খুবই সহজ। কিন্তু যারা ভাষাটা ভালো করে বুঝতে পারবে, ভাষাটা যে ধরতে পারবে, যে তোমাদের মধ্যে যারা ভাষাটাকে ধরতে পারবে অঙ্কের, তাদের কাছে সহজ, একেবারে সহজ। তাদের কাছে অঙ্ক একেবারে সহজ স্যার। ভাষা আগে আমাদেরকে ধরতে শিখতে হবে। আর ভাষা ধরার নিয়ম কি স্যার? একটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন একেবারে লাইন ওয়াইজ পড়বে।
একদিক থেকে পড়বে একদিক থেকে করবে। যেমন আমি বললাম যে 55টি চকলেট বিক্রি করে একজন দোকানদার 11টি চকলেটের দাম লাভ করেছে। এই যে 55টা বিক্রি করে 11টা চকলেট লাভ করছে, বিক্রি করে 11টা লাভ করেছে, কথার মানে কি? এখান থেকে এবার আমাকে ধরতে হবে। এইভাবে যদি ভেঙে ভেঙে জিনিসগুলোকে পড়ি তাহলে আমরা প্রশ্ন ধরতে পারবো। আর যখনই প্রশ্ন ধরতে পারবো স্যার, তখনই কিন্তু আমাদের অ্যান্সার সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। মেথডটা আমাদের একেবারে মাথার মধ্যে চলে আসবে। এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। চলো পরের প্রশ্নে। কি বলছে? একটি সংখ্যা 30% বৃদ্ধি করা হলে আবার 30% বৃদ্ধি করা হলে মূল সংখ্যাটি ফিরে পেতে বর্ধিত সংখ্যার কত শতাংশ হ্রাস করতে হবে? আমি বললাম তোমাকে একটা সংখ্যা 10, 10কে বৃদ্ধি করলাম 2, তার মানে কত হয়ে গেল স্যার? 10কে যদি 2 বৃদ্ধি করি তাহলে 12 হয়ে যাবে। আবার করলাম বৃদ্ধি 2, তার মানে কত হয়ে গেল স্যার? 14 হয়ে গেল। এবার 2 বার 2 করে বৃদ্ধি করার পরে কত পেলাম? 14। এবার আমি যদি বলি এই 14 থেকে 10 ফিরে পেতে গেলে এই 14 থেকে 10-এ আসতে গেলে কত হ্রাস করতে হবে স্যার? তাহলে 14 থেকে 10-এ আসতে গেলে কত হ্রাস করতে হবে? 14 থেকে 10 বাদ দিব, 4 যদি বিয়োগ করে দিই তাহলে তো আমি 10-এ আসতে পারবো। তাহলে 4 বিয়োগ করলাম কতর মধ্যে থেকে স্যার? 14 থেকে 4 বিয়োগ করতে গেলে 10-এ আসতে পারবো। তাহলে 100%-এ কত? যেহেতু আমাকে শতকরা জিজ্ঞেস কত শতাংশ হ্রাস করতে হবে, তারপরে এই 14-র কত পার্সেন্ট আমাকে হ্রাস করতে হবে। আর যখনই পার্সেন্ট কথাটা থাকবে সেখানে 100% দ্বারা গুণ করে দিব। তাহলে এবার দেখো আমাকে এই প্রশ্নে কি বলেছে? একটি সংখ্যার 30% বৃদ্ধি করা হলো, তার মানে আমরা কি ধরে নেব? 30%। তাহলে দেখো 30% মানে কি স্যার? 30/100, কাটাকাটি করবো, 0 0 কাটলো, 3 কত? 3/10, তাই তো? তার মানে সংখ্যাটা রয়েছে আমার 10, 10 থেকে আমরা বৃদ্ধি করছি কত স্যার? 3। 30% মানে 3/10, অর্থাৎ যদি সংখ্যা যদি 10 থাকে তাহলে 3 বৃদ্ধি করছি, তার মানে হয়ে যাচ্ছে কত এখন? 3 বৃদ্ধি করার পরে 13। একবার করলাম 30%, আবার বলছে যে মূল সংখ্যাটি আবার যদি 30% বৃদ্ধি করা হয়, আবার তুমি 30% বৃদ্ধি করছো, তার মানে যদি সংখ্যাটা যদি 10 হয় তার মানে হয়ে যাবে কত বৃদ্ধি করার পর? 13। এবার করে দিব আমরা কি গুণ, 10 10-এ 100, আর 13 13 কত হয়ে যাবে? 9 6 1 169। তার মানে সংখ্যাটা ছিল 100, হয়ে গেছে কত বৃদ্ধি করার পর? 2 বার 100 30% করে বৃদ্ধি করার পর 169। তার মানে আমি কত বৃদ্ধি করলাম স্যার? দেখো তো, 169 থেকে 100 বাদ দাও, কত হয়ে যাবে স্যার? 69 আমি বৃদ্ধি করেছি। কত? এবার বলছে যে আমাকে আগের সংখ্যাতে ফিরে যেতে গেলে, তার মানে আমি এখন বৃদ্ধি করার পর কত হয়ে গেছে? 169। এবার যদি আমি 100-তে ফিরে আসতে চাই তাহলে 169 থেকে কত বিয়োগ করতে হবে? এই 69 এক্সট্রা রয়েছে, এই 69টা বিয়োগ করতে হবে। তবে 69টা বিয়োগ করতে হবে কার মধ্যে থেকে স্যার? 169 থেকে। আমরা যদি 169 থেকে 69টা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই সংখ্যাতে ফিরে আসতে পারবো। তাহলে বলছে কত শতাংশ? শতাংশ বার করতে বলেছে, তার মানে 100% দ্বারা গুণ করে দিব, কাটাকাটি করবে, হয়ে যাবে স্যার কত? 40.83%। 40.83% হয়ে যাবে। কোথায় রয়েছে? 40 পয়েন্ট, আচ্ছা 40.82 ধরো, 82 নিয়েছে, তার মানে 40.82%। তার মানে উত্তর হয়ে যাবে আমাদের 40.82%। একেবারে সহজ। 30% করে দুবার বৃদ্ধি করেছে। 30% মানে জানি 3/10, অর্থাৎ যদি সংখ্যাটা যদি 10 হয় তাহলে বৃদ্ধি করেছে 3, তার মানে হয়ে যাবে কত? 3 বৃদ্ধি করলে 13, 10 হয়ে গেছে 13। আবার 30% বৃদ্ধি করেছে, তার মানে আবার 10 হয়ে যাবে 13, গুণ করে দিব 100, গুণ করে দিব 13, হয়ে যাবে 100 থেকে 169। 169 থেকে 100-তে ফিরে আসার জন্য কত বিয়োগ করতে হবে? বিয়োগ করে দিব 69। 69 বিয়োগ করতে হবে কার মধ্যে থেকে স্যার? 169-এর মধ্যে থেকে। তাহলে 100-তে কত করে দিব? এত। তাহলে পেয়ে যাব আমরা পার্সেন্টেজটা। চলো এবার বলো, এই টাইপের অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে তোমরা কি ছেড়ে আসবে না করে আসবে? একেবারে ডিটেলসে বুঝিয়ে দিলাম, বেসিক টু একবারে বুঝিয়ে দিয়েছি আমি। আশা করব যে এরপরে যেন তোমরা মিস্টেক না করে আসছো এই টাইপের প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা হলে পাবে মাস্ট। চলো 3 নম্বর প্রশ্ন বলছে, যদি একটি ঘনকের দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √432 সেমি হয় তাহলে এর আয়তন কত? তার মানে দেখো একটা ঘনক, এটা আমার কি এটা একটা ঘনক, যার ঘনক, এবার দেখো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, তার মানে এটার দৈর্ঘ্য যা হবে এটারও দৈর্ঘ্য তা হবে, আর এটারও দৈর্ঘ্য তা হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। এবার বলছে ঘনকের সবচেয়ে বড় কর্ণ, সবচেয়ে বড় কর্ণ কি হয়ে যাবে স্যার? এই কোণা থেকে আমার এই কোণা, এই কোণা থেকে এই কোণার দৈর্ঘ্যটা হয়ে যাবে সবচেয়ে বড় কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো ঘনকের সবচেয়ে বড় কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমার √3
এটা কি স্যার? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর যেহেতু আমার ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান হবে। তার মানে আমি ধরে নিলাম √3a ফর্মুলা হচ্ছে কি আমার ঘনকের সবচেয়ে বড় কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 × a। মানে কি? একটি বাহুর দৈর্ঘ্য। তারপরে √3 × a পেয়ে গেলাম আমরা কি? এই বাহুর এই কর্ণটার দৈর্ঘ্য। আর আমাকে এই কর্ণের দৈর্ঘ্য প্রশ্নে বলে দিয়েছে আমার কত? 432 √400 কত? 32 432। তাহলে দেখো আমি যদি এখন দুই পারে স্কোয়ার করে দিই স্যার, দুই পারে স্কোয়ার, যেহেতু এই পারে স্কোয়ার করলাম সেজন্য এই পারে স্কোয়ার করতে হবে, এই দুই দুই কেটে যাবে উপরে, সেজন্য আমরা দুই পারে আমরা স্কোয়ার করে দিলাম। এবার যখনই স্কোয়ার করে দিব তাহলে √3 স্কোয়ার কি হয়ে যাবে স্যার? 3। রুটের মধ্যে কোনো সংখ্যার স্কোয়ার করতে গেলে রুটটা উঠে যাবে, সংখ্যাটা থেকে যাবে। তাহলে √3 স্কোয়ার রুট উঠে গেল, 3 থাকলো, আর এর স্কোয়ার হয়ে যাবে a স্কোয়ার। এবার দেখো এই রুটের স্কোয়ারটা রুট উঠে যাবে, তো হয়ে যাবে 432। তাহলে a স্কোয়ার সমান কত পেলাম? 432 বাই এই 3টা নিচে পাঠিয়ে দাও, 3 দ্বারা কাটবো, 3 একে 3, 3 4 12, 3 4 12। তাহলে a স্কোয়ারের ভ্যালু পেলাম 144। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? এর ভ্যালুটা কত হয়ে যাবে? এই পারের যদি স্কোয়ার তুলে দিই তাহলে এই পারে হয়ে যাবে কি? রুট। আর 144 যদি রুটের মধ্যে থাকে তাহলে বেরোবে কত? 12। যেহেতু 144কে আমরা কি লিখতে পারি? 12 গুণিত 12, যার মধ্যে থেকে একটা 12 বেরিয়ে যাবে। তাহলে এর মান পেয়ে গেলাম 12। তাহলে বলেছে এই ঘনকের আয়তন কত? তাহলে ঘনকের আয়তনের এবার ফর্মুলা লিখো। আয়তন সমান হয়ে যাবে a³ অর্থাৎ বাহু কিউব। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, সেই জন্য হয়ে যাবে বাহু কিউব বা a × a। তিনটা a এর গুণফল অর্থাৎ তিনটা বাহুর গুণফল, যাকে আমরা বলবো a³ a³ বলতে a এর মান কত পেয়েছি? 12। তার মানে 12 কিউব। 12 কিউব করে দিলে কত পেয়ে যাবো? 1728। কত পেয়ে যাবো স্যার? 1728। 1728 কোথায় রয়েছে স্যার? একবার দেখে নাও। 1728 অপশন 3। আর আয়তনের এককটা কি হয়ে যাবে স্যার? দেখো বাহুগুলো কিসে আছে আমার? একবার দেখে নিই। বাহুগুলো রয়েছে আমার সেমিতে, তাহলে হয়ে যাবে সেমি কিউব। সেমি কিউব। আয়তন বললে হয়ে যাবে কিউব, আর আচ্ছা আয়তন বলেছে তার মানে সেমি কিউব হয়ে যাবে। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়? স্কোয়ার হয়। তাহলে আয়তন কত পেয়ে গেলাম আমরা? আয়তন পেয়ে গেলাম 1728 সেমি কিউব। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে প্রশ্ন? একটি বই 300 টাকায় তালিকাভুক্ত। একটা বইয়ের 300 টাকাতে তালিকাভুক্ত করা আছে। অর্থাৎ আমার কাছে বই আছে কি না, দূরে আছে একটু, থাক আমি তোমাদেরকে এমনি বলে দিচ্ছি। একটা বই রয়েছে, তুমি যে বইটা সামনে নিয়ে আসছো সেই বইটাই, সেই বইয়ে লেখা আছে 300 টাকা, তালিকাভুক্ত ভাই 300 টাকা। আর যেটা তালিকাভুক্ত সেটা হচ্ছে আমার মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্যের কথা বলছে। তালিকাভুক্ত মূল্য, বাজার মূল্য, নির্ধারিত মূল্য এগুলো হচ্ছে সব একই জিনিস, মার্কেট প্রাইস যেটাকে বলি আমরা বাজার মূল্য। তাহলে আমার তালিকাভুক্ত মূল্য কত বলে দিয়েছে স্যার? 300 টাকা, অর্থাৎ বইয়ের গায়ে লেখা আছে আমার 300 টাকা। এবার বলছে 20% ছাড় সহ বিক্রয় মূল্য 216 টাকায় আনার জন্য আর কত ছাড় দিতে হবে? এবার বলছে 300 টাকা বইয়ের গায়ে লেখা আছে। এবার বলছে আমি তোমাকে 20% ছাড় দিলাম বইটাতে। 20% বলতে কত স্যার? 20% মানে কি স্যার? 20/100। তার মানে 100 টাকার মধ্যে ছাড় দিচ্ছি 20 টাকা। তারপরে বিক্রি করবে কত দোকানদার? 100 টাকাতে যদি 20 টাকা ছাড় থাকে তাহলে বিক্রি করবে কত? 100 বিয়োগ 20, 80 টাকাতে বিক্রি করবে। তাহলে 80 টাকাতে বিক্রি করবে কতর মধ্যে? 100-র মধ্যে বিক্রি করবে 80-তে। তাহলে 300-র মধ্যে কত? তাহলে ইন্টু 300। তার মানে 20% ছাড় দেওয়ার পরে বস্তুটার মূল্য কত হয়ে যাবে? দেখো 0 0 0 0 3 8 24 240। তার মানে আমরা কত পেয়ে গেলাম? 20% ছাড় দেওয়ার পরে যে বইটার গায়ে 300 টাকা লেখা আছে চিহ্নিত মূল্য, সেই 300 টাকার উপরে যদি 20% ছাড় দেয় তাহলে বইটার দাম কত হয়ে যাবে? 240। কিন্তু আমাকে বলেছে যে 20% ছাড় সহ বিক্রয় মূল্য 216 টাকায় আনার জন্য, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমার 216 টাকায়, অর্থাৎ বইয়ের গায়ে লেখা আছে 300 টাকা। এবার বইটাকে বিক্রি করতে হবে তোমাকে 216 টাকা, যেখানে আমি 20% ছাড় দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে আমার দাম কত হয়েছে? 240। এখন দামটা কত হয়ে গেছে? বইয়ের দাম 240, কিন্তু আমাকে বইটা বিক্রি করতে হবে কত টাকাতে? 216 টাকাতে। তাহলে বলছে এখন আরো কত ছাড় দিতে হবে? 20% অলরেডি ছাড় দিয়ে এসছি, কিন্তু এখন আরো কত ছাড় দিতে হবে যে বইটির বিক্রয় মূল্য 216-তে পৌঁছে যাবে আমার। তার মানে দেখো 240 দাম রয়েছে, 216-তে আনতে হবে। তাহলে কত টাকা ছাড় দিতে হবে স্যার?
24 টাকা ছাড় দিতে হবে। কত থেকে? 240 থেকে যদি 24 টাকা ছাড় দিই তবেই তো আমার 216 হবে। তাহলে 240 টা নিচে, তাহলে শতাংশ বের করতে বলেছে, অর্থাৎ শতকরা কত ছাড়, তাহলে 100% দ্বারা কি করে দিই আমরা গুণ, 24 একে 24, 0 1 0 0 সমান 10%। তার মানে যে বইটার চিহ্নিত মূল্য 300 টাকা এবং 20% ছাড় দেওয়ার পরেও যদি আমাকে 216 টাকাতে আনতে হয়, তাহলে কত টাকা আর ছাড় দিতে হবে? আরও আমাকে 10% ছাড় দিতে হবে, তাহলে বইটির বিক্রয় মূল্য আসবে 216 টাকা। 300 টাকা বইটির চিহ্নিত মূল্য ছিল, 20% ছাড় দেওয়াই ছিল। 20% ছাড় দেওয়ার পরে আরও 10% ছাড় দিতে হবে, তারপরে বইটার বিক্রয় মূল্য আমার 216 টাকা হবে। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, যদি এক্স ওয়াই এর সাথে সরাসরি সমানুপাতি হয়, এক্স ওয়াই এর সাথে সরাসরি সমানুপাতে হয়, কথার অর্থ কি, এক্স হবে ওয়াই এর সঙ্গে সমান, অর্থাৎ এক্স আর ওয়াই এর ভ্যালুটা সমান হবে। যেহেতু বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরাসরি সমানুপাতি, অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু ওয়াই, অর্থাৎ এক্স সমানুপাতি ওয়াই বলেছে, যার মানে হচ্ছে এক্স সমান ওয়াই, অর্থাৎ এক্স এর মানটাই হবে ওয়াই এর মান, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো সমান হবে। এবার বলেছে আমাকে ওয়াই ইকুয়াল টু 8, ওয়াই এর মানটা কত বলে দিয়েছে 8, আর এক্স এর মানটা বলে দিয়েছে 10। তার মানে ওয়াই এর মান 8 আর এক্স এর মান 10, তার মানে এই 8টা কার সমান হবে, 10 এর সমান। তার মানে 8 এর মান যদি স্যার 10 হয়, তাহলে 1 এর মান কত হয়ে যাবে, 10/8। দেখো 8 8 যেটা 10 সেটা দুটো সমান হবে, 8 এর সমান হবে কি 10, তার মানে 8 এর মানটা কত বলছে, 8 এর মানটা বলছে 10, তবে 8 এর মান যদি 10 হয়, তাহলে 1 এর মান কত হবে স্যার, 10/8। তাহলে আমাকে বের করতে কি বলেছে, y সমান 36 হলে x এর মান কত হবে, তাহলে y সমান যদি 36 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে, তাহলে 36 এর ভ্যালুটা কত হয়ে যাবে, 10 গুণিত 36/8, তাহলে 2 দ্বারা 4 দ্বারা 4 2 8, 4 9 36, 2 দ্বারা 5, 5 9 হয়ে যাবে 45। তার মানে x এর ভ্যালুটা হয়ে যাবে স্যার কি আমাদের 45। আমরা কি ধরেছিলাম 8, এটা কি ছিল y, তার মানে r যদি আমার x কত ছিল 10, তার মানে r যদি 10 হয়, অর্থাৎ x এর ভ্যালু 10 হয়, তাহলে 1 এর মান এত হবে। তাহলে y এর মান বলেছে 36, তাহলে y এর মান যদি 36 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে, তাহলে ইনটু 36 করে দেব, পেয়ে যাব 45 আমরা। তার মানে আমাদের x এর ভ্যালুটা কত পেয়ে যাব স্যার, x এর ভ্যালুটা পেয়ে যাব 45। y যদি 36 হয়, তাহলে x কত হবে স্যার, 45। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে, চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, 35 এবং 42 এর লসাগুকে 36 এবং 40 এর গসাগু দিয়ে ভাগ করলে কত হবে, একেবারে জলের মতো সহজ ফালতু প্রশ্ন স্যার। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা এত সহজ সহজ প্রশ্ন যেটা তোমাকে একেবারে নম্বর দিয়ে যাবে, এরকম টাইপেরও প্রশ্ন থাকবে যেটা নিমিষের মধ্যে তোমাকে নম্বরটা দিয়ে যাবে, তোমরা করতে পারবে, একেবারে খুব সহজ। কাকে ভাগ করছে স্যার, 35 এবং 42 এর লসাগুকে, তাহলে 35 আর 42 এর লসাগু কত স্যার, 5 দ্বারা, আচ্ছা 7 দ্বারা দাও, 7 দ্বারা 5 সাথে 35, 6 সাথে 42, তাহলে 5 36, 3 সাথে 21, 210। কত হয়ে গেল স্যার 210। তার মানে 210 কে ভাগ করছে কত দ্বারা স্যার, আমার 32 এবং 40 এর গসাগু দ্বারা, 32 আর 40 এর গসাগু দ্বারা, গসাগু করো কত দ্বারা, 2 দ্বারা, আচ্ছা 4 দ্বারা দাও, 4 8 32, 4 10 40, 2 দ্বারা 4, 2 দ্বারা 5, তাহলে গসাগু কি হয়ে যায় স্যার, এই নিচেরটি আমার বাদ চলে যাবে, শুধু গুণ হবে এটি, 4 2 8। তারপরে 35 এবং 42 এর লসাগু কত, 210, 210 কে ভাগ করছে কত দ্বারা, 32 এবং 40 এর গসাগু 4 2 8 দ্বারা, তাহলে কত হয়ে যাবে স্যার, দেখো 2 দ্বারা 4, 2 দ্বারা কত হয়ে যাবে, 2 1 2 0 5, তার মানে 105 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়ে যাবে, 4 2 8, 4 6 24, 4 2 8, 4 5 26.25 হয়ে যাবে আমাদের উত্তর। তারপর কত হয়ে যাবে, 26.25। কত অ্যান্সার রয়েছে 26.25 স্যার, 26.25 শূন্য রয়েছে অপশন এ। দেখো দশমিকের পরে কোনো সংখ্যাতে যত শূন্য লাগাতে পারো আমার কোনো যায় আসে না, 1000টা লাগিয়ে দাও, সেই জন্য হয়ে যাবে 26.25 যেটা রয়েছে সেটাই হয়ে যাবে উত্তর, অপশন এ। চলো পরের প্রশ্ন কি বলছে, রানী যদি 15 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়ায়, তাহলে সে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে। একেবারে সোজা প্রশ্ন, এর চাইতে সহজ প্রশ্ন হয় না। এটাও একবারে এই শিফটটাই সহজ রয়েছে, কিন্তু নিউমেরিক টাইপের রয়েছে একটু। দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আমরা জানি
ফর্মুলা, তাহলে টাইম সমান কত হয়ে যাবে, এই টাইমটা এখানে বসাবো, স্পিডটা নিচে আসবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত বলেছে 200 মিটার, স্পিড কত বলেছে স্যার 15 কিমি পার ঘন্টা, কিন্তু দূরত্ব রয়েছে মিটারে, স্পিড রয়েছে কিসে স্যার, স্পিড রয়েছে আমার কিলোমিটার পার ঘন্টাতে, তার মানে স্পিডটাকেও কিসে পরিণত করতে হবে, মিটার পার সেকেন্ডে। যেহেতু আমার দূরত্বটা রয়েছে মিটারে, সেজন্য স্পিডটাকে আমি কিমি পার ঘন্টাতে রাখতে পারবো না, দূরত্ব মিটারে, সেই জন্য স্পিডটাকেও নিয়ে আসতে হবে আমাদেরকে কিসে, বেগটাকেও নিয়ে আসতে হবে আমাদেরকে মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে করার জন্য কি করতে হয়, 5/18 দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে করে দিব গুণ, তাহলে দেখো 5 দ্বারা কাটো, 4 5 20 0 40, 5 দ্বারা 3, আর এদিকে 5 দ্বারা 5 8 40, তাহলে 3 দ্বারা করো, 3 6 18, এই 6টা নিচে আছে মানে উপরে চলে যাবে, 8 গুণিত 6 হয়ে যাবে, তাহলে 6 8 48, 48 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 48 হয়ে যাবে কি স্যার অ্যান্সার। তারপরে কত সেকেন্ড সময় লাগবে, 48 সেকেন্ড, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে দেখো এই 18টা কোথায় ছিল স্যার, সব নিচে, তার মানে 18কে কেটে 6 পেলাম, আর এই যে সব নিচে যেটা থাকবে উল্টে চলে যাবে উপরে, তাহলে উপরে পড়ে আছে কি 8, 8-এর সাথে 6টা কি হয়ে যাবে গুণ, তাহলে 6 8 48, তারপরে কতক্ষণ সময় লাগবে, 48 সেকেন্ড সময় লাগবে। চলো পরের প্রশ্ন কি বলছে, একটি ব্যাট 750 টাকা কেনা হয় এবং 8% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত। একটা ব্যাট রয়েছে যেটার দাম হচ্ছে 750 টাকা, 8% ক্ষতিতে বিক্রি করছে। 8% ক্ষতি মানে কি স্যার, 8/100, অর্থাৎ 100 টাকা যদি দাম হয় তাহলে 8 টাকা লসে বিক্রি করবে, তাহলে বিক্রি করবে কত টাকাতে, 100 বিয়োগ 8 করে দিব, তার মানে কত পেয়ে যাবে 92 টাকাতে। তাহলে 92 টাকাতে বিক্রি করছে কতর মধ্যে, 100-র মধ্যে, তাহলে এতর মধ্যে কত করে দেব, 0 0 কাটবে। এবার দেখো 78 গুণিত 92 করবে বাই 10 দ্বারা ভাগ করবে, যেটা হবে সেটাই হয়ে যাবে উত্তর। দশমিকে অ্যান্সার আসবে, তোমরা প্রত্যেকে করে দেখো। আচ্ছা দশমিকে আসবে না, কাটাকাটি চলে যাবে। আচ্ছা দেখে নিচ্ছি, 2 দ্বারা যদি করি স্যার, 2 দ্বারা 5, 2 দ্বারা কত, 2 দ্বারা 4 6, আচ্ছা 8%, 8/100, তারপরে লসে বিক্রি করছে মানে বিক্রি করবে 92 টাকাতে বাই 100-র মধ্যে, তাহলে 100 100 0 0 কাটলো 10 5 78 46 5। আচ্ছা দশমিকে আসবে বোধহয় মনে হচ্ছে, 8% ক্ষতিতে বিক্রি করছে, 750 টাকা কেনা হয় এবং 8% ক্ষতিতে। আচ্ছা প্রশ্নটা হ্যাঁ এভাবেই হবে, তোমরা করবে অ্যান্সারটা, করে তোমরা অ্যান্সারটা জানাবে। একেবারে সহজ প্রশ্ন ছিল, 780 টাকা দাম, যেখান থেকে আমার কি করছে, আচ্ছা 750 টাকা দাম স্যার, সরি প্রশ্নে মিস্টেক হয়েছে, 750 টাকা দাম। তাহলে কাটাকাটি করলাম, 5 থাকলো, 5 দ্বারা কাটবো, 5 15 75, তাহলে কি হয়ে যাবে স্যার 15 গুণিত 15, উপরে আছে 15 এখানে বেঁচে, আর এখানে আছে 15 গুণিত 46 করলে গেলে যেটা অ্যান্সার পাবো সেটা হয়ে যাবে উত্তর। তোমরা প্রত্যেকে নিজেরা করবে অঙ্কটা, করে আমাকে অ্যান্সার করবে। বাকি ক্যালকুলেশনটা একেবারে সহজ ক্যালকুলেশন রয়েছে, বাকিটা আশা করি তোমরা করতে পেরে যাবে। না পারলে বলবে, আমি করে দেবো, এটুকু যদি না পারো তো। আর তোমাদেরকে বলবো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে মোটিভেট করে। আমি কোনোদিনই তোমাদেরকে ক্লাসে সাবস্ক্রাইবের কথা বলি না, কারণ স্যার আমি তোমাদেরকে পড়ানোর উদ্দেশ্যে এসেছি, পড়াবো, জাস্ট পড়াবো। তোমাদেরকে যদি মনে হয় লং টার্ম আমাদের সঙ্গে থাকবে যতদিন না সিলেকশন হয়েছে, তাহলে সেটা তোমাদের উপরে যে সাবস্ক্রাইব করবে কি করবে। আমি মনে করি যে আমি যদি ভালো পড়াতে পারি তাহলে অবশ্যই স্যার তোমরা আমাকে করবে, আর যদি সাবস্ক্রাইব করবে, আর না হলে করবে না। আমি এটুকু মনে করি, সেই জন্য ফালতু সময়, এটুকু সময় যে নিলাম এটুকু তোমাদের আমি নষ্ট করছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। যে সাবস্ক্রাইবের কথা বলাটা ফালতু সময় নষ্ট করা, কারণ যার যেটা পছন্দ লাগবে করবে, না লাগবে করবে না। আমি যদি ভালো পড়াই তাহলে সে করবে, না লাগলে করবে না, জাস্ট এটুকুই। আমি সেই জন্য কোনোদিন বলি না, জাস্ট আমি তোমাদেরকে বলে দেবো একটা লাইক এবং শেয়ার যেন বাকিদের কাছে পৌঁছে যেতে পারে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তুমি যদি কিছু শিখতে পারো, তাহলে আমি যে প্রথম ব্যাচটা চালিয়েছিলাম আমার এসএসসি জিডির প্রথম ব্যাচে আমি সফলতা পেয়েছি, এটা আমার খুব খুশি লাগছে যে আমি যেগুলো প্রশ্ন করিয়েছিলাম এসএসসি জিডির কনসেপ্ট সহ প্র্যাকটিস সেট 36টা প্র্যাকটিস সেট করিয়েছিলাম, প্র্যাকটিস সেট। আর আমি কনসেপ্ট ক্লাসে মিনিমাম 200 থেকে 300-র উপরে কোশ্চেন করিয়েছিলাম, পুরো চ্যাপ্টার কমপ্লিট করাতে, পুরো সিলেবাস কমপ্লিট করাতে। তার বাইরে স্যার কিছু আসেনি, সেম হুবাহু প্যাটার্ন। আমি বলেছিলাম হুবাহু প্যাটার্ন কমন আসবে, রামের জায়গাতে শ্যাম, 20 জায়গাতে 10%, এইগুলো পরিবর্তন হতে পারে। কিন্তু আমি দেখেছি কিছু কিছু প্রশ্ন একবারে এসএসসি জিডিতে হুবাহু কমন হয়ে এসছে। সেই জন্য আমি বলবো স্যার যে একটু ভরসা করে থাকো, তোমাদেরকে যা পড়াচ্ছি আমি ডব্লিউবিপির জন্য, আশা করব আমি স্যার তোমরা কিন্তু পরীক্ষা হলে
সেই টাইপেরই, এই টাইপগুলোরই। আমি বলবো না যে হুবাহু আমি করালাম যে একটি ব্যাটসম্যান একটি ব্যাট ৭৫০ টাকায় কেনা হয় এবং ৮% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এই যে হুবাহু ছাপা প্রশ্ন আসবে, এটা স্যার কোনোদিন সম্ভব না গণিতের ক্ষেত্রে। হ্যাঁ, প্রশ্ন আসবে এখানে ব্যাটের জায়গাতে অন্য কিছু করে দিল, ৭৫০ এর জায়গাতে আর কিছু বড় একটা ক্যালকুলেশন দিয়ে দিল, ২০২৫ টাকা এরকম টাইপের দিয়ে দিল। তোমাকে পার্সেন্ট ৮% ক্ষতির জায়গাতে তোমাকে দিয়ে দিল ৬.১ এর ২% ক্ষতি হচ্ছে, এই টাইপের দিয়ে দিতে পারে। কিন্তু দেখো প্যাটার্নটা তো একই, একই প্যাটার্নে তো করবে। তুমি আসল মূল ভিত্তিটাই শিখে গেলে তাহলে তো তুমি বাকিটা করতে পারবে। তাহলে এই টাইপের আসবে স্যার, আমি যেগুলো করাচ্ছি সেই প্যাটার্নে আসবে। তোমরা এটুকু বিশ্বাস রেখে পুরো প্র্যাকটিস সেটটা করে যাও যতদিন আমি করাচ্ছি, তাহলে আমি বলবো তোমাদেরকে কোনো জায়গাতে আর পড়ার প্রয়োজন পড়বে না গণিতের। এবং প্রত্যেকটা জিনিস আমি তোমরা দেখতে পাচ্ছ যে একবারে সূক্ষ্মভাবে বলে দিচ্ছি, ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এর বাইরে আর ভাঙা যাবে না, বলা যাবে না। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আমি একটা জিনিসকে দুবার করে বলবো, তোমরা অবশ্যই কমেন্টে বলবে সেটা আমাকে, তাহলে আমি সেটাকে আরো দুবার করে এক্সপ্লেন করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা কম কম করে প্রশ্ন করব, ৮ থেকে 10টা করে করব, কিন্তু ভালোটা করব। এমন না যেখান থেকে দেখো কোয়ান্টিটি বেশি দেখতে যাবে, তাহলে যেখান থেকে সেখান থেকে আমি প্রশ্ন এনে দিলে তো হবে না। উল্টাপাল্টা কোশ্চিন করে তো আমার মানে একটা সিলেকশনের যে রাস্তাটা আছে, যে মোডটা আছে, সেই মোডে যদি আমরা হারিয়ে ফেলি, সেই মোডটা হারালে তো হবে না। উল্টো পাল্টা প্রশ্ন করে আমার বোঝা তৈরি হবে, হাজার ধরনের প্রশ্ন করে বোঝা তৈরি হবে। প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, একটা স্তর পর্যন্তই তোমার কোশ্চিন হবে, কোশ্চেন কিন্তু একটা স্তরে পর্যন্তই তোমার, এত পর্যন্তই টাফ তৈরি করবে এক্সামিনার, আর এত পর্যন্তই সহজ প্রশ্ন করবে, আর তার বাইরে কিন্তু যাবে না। সেই জন্য প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা প্যাটার্ন থাকে স্যার। আর তোমাদের ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে আমি তোমাদেরকে করে যাব। হ্যাঁ, যারা একবারে ভালো রয়েছে তাদের কাছে সহজ মনে হতে পারে, যারা আবার মিডিয়াম রয়েছে তাদের কাছে কিছু ভারী মনে হতে পারে, কিছু আবার সহজ মনে হতে পারে। তাহলে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে যাব, আস্তে আস্তে হবে জিনিসগুলো। এমন না যে একদিনে আমি সব শিখে যাবো, আস্তে আস্তে হবে। তবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের উপরে নির্ভর, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার জিনিসগুলো মেথডগুলো মনে থাকবে, আর যত মেথড মনে থাকবে তত অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রশ্ন দেখা মাত্র তোমার মধ্যে মেথডটা ভেসে আসবে, আর যত মেথড ভেসে আসবে তত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই জন্য বলি যে বেশি বেশি প্র্যাকটিস করো। যারা অঙ্কে কাছে রয়েছে তারা আরও বেশি করো স্যার, অ্যাটলিস্ট একটা অঙ্ক দুবার করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু পরীক্ষা হলে করে আসতে পারবে। দেখবে, এটুকু কথা দিচ্ছি, দেখবে যে আমি যে সমস্ত প্রশ্নগুলো করেছি সেই টাইপেরই সব প্রশ্ন পাবে তুমি পরীক্ষা হলে। তাহলে প্র্যাকটিসগুলো ভালোভাবে ঠিকভাবে চালিয়ে যাও। আর কিছু বলবো না, আমি তোমাদের কাছ থেকে অনেক সময় নিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব তোমাদের কাছে আগে। তবে এই কথাগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর হ্যাঁ, প্রথম থেকে যেখানে পড়বে, আমার কাছে পড়ো বা যে টিচারের কাছে পড়ো, প্রত্যেক টিচার স্যার ভালো পড়ায়। তবে যে টিচারের কাছে পড়বে স্যার, তুমি বুঝতে পারছো কিনা সেইটা দেখবে এবং কোশ্চিনের লেভেল দেখবে। সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যুক্ত হয়ে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে 10 দিন করলাম, ওখানে 10 দিন করলাম, তাহলে রিদমটা যদি ভেঙে যায় আমার, তাহলে কিন্তু কিছু শিখতে পারবো না আমি। প্রত্যেক টিচারের একটা পড়ানোর ভাঁজ থাকে, আমরা যদি সেই ভাঁজটা ধরে যাই তাহলে ঠিক কিন্তু আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো। আর যদি আজকে 10 দিন এখানে করলাম, 10 দিন ওখানে, তাহলে স্যার কিছু হবে না, তোমার খালি এদিক থেকে ওদিকে যাওয়াই হবে। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।